2016 সালে 11 সালে তৃণমূল এলো, 2016 সালে সিপিএম এর লোকেরা আরো কংগ্রেস ইত্যাদি সব নিয়ে তৃণমূলকে হারানোর চেষ্টা করলো, কাছাকাছি গেল, পারলো না। ওই 2016 সালের ভোটের রেজাল্ট দেখে আরএসএস বিজেপির লোকেরা চারদিকে ছড়িয়ে দিতে শুরু করলো যে সিপিএম আর পারবে না, এবারে বিজেপিকে ভোট দাও। সিপিএম তৃণমূলকে হারাতে পারবে না, এবার বিজেপিকে ভোট দাও। দিল্লিতে আছে ক্ষমতায়, আগে রাম পরে বাম। খেয়ে গেল তো লোকে, মনে আছে? ছড়িয়ে গেল তো কথা। তারপরে ওই একটা ভোটে 16 সালে সিপিএম তৃণমূলকে হারাতে পারেনি, সেই দেখে যারা বিজেপিতে চলে গেলেন আমি তাদের কাছে আবেদন করব। তারপরে 19 সালের লোকসভা ভোট হলো, বিজেপি ভালো ফল করলো কিন্তু তৃণমূলকে টপকাতে পারল না। 21 সালের বিধানসভা ভোট হলো, বিজেপি তৃণমূলকে হারাতে পারল না। 22 সালে পৌরসভা ভোট হলো, লড়লো লালঝান্ডার লোকেরা, বিজেপি সিনে নেই, কোথাও দেখা গেল না, খুঁজে পাওয়া গেল না। 23 সালের পঞ্চায়েত ভোট হলো, লড়লো সিপিএম এর লোকেরা, বিজেপি তৃণমূলকে হারানোর ধারে কাছে যেতে পারলো না। 24 সালের লোকসভা ভোট হলো, বিজেপি বললো এই তো দিল্লির ভোট, মোদিজির ছবি নিয়ে এইবারে আমরা তৃণমূলকে হারিয়ে দেব। ভোটের ফল বেরোলো, বিজেপির ভোট সিট পশ্চিমবঙ্গে সব কমে গেছে। যে মানুষ তালডাংরার সেই 16 সালের একটা ভোটে সিপিএম তৃণমূলকে হারাতে পারলো না দেখে সিপিএম কে ছেড়ে গেলেন, তার কাছে হাত জোড় করে আবেদন করছি, আপনার সামনে দাঁড়িয়ে অন্তত 5টা ভোট মুখে মুখে বলে দিলাম, বিজেপি কুমির ছানা দেখানোর মতো করে প্রত্যেকবার আসছে, বিজেপি বলছে এই তৃণমূলকে হারাবো, এই তৃণমূলকে হারাবো, এই তৃণমূলকে হারাবো। বিজেপি তৃণমূলকে হারাতে পারছে না, আর লিখে রেখে দেন বিজেপি আগামী 50টা ভোটেও তৃণমূলকে হারাতে পারবে না। বিজেপি যদি পশ্চিমবঙ্গে ভোটে যেতে আমার হাতের তালুতে চুল গজাবে, হবে না। এ খালি মুসলমানের ব্যাপার না, মুসলমান বিজেপিকে ভোট দেয় না, তৃণমূলকে ভোট দিয়ে জেতাচ্ছে তা না। হিন্দু বাংলার মানুষ বোঝে, বাঙালিরা বোঝে বিজেপি বাংলার পার্টি না, সোজা কথা, পরিষ্কার কথা। আরএসএস বিজেপি তারা, এই আমি এখন দিল্লি থেকে আসছি, ওদের ছাত্র ভোটের খবর বলছিলাম। দিল্লিতে যে বাঙালি পাড়া আছে সব হিন্দু লোকের বসবাস, চিত্তরঞ্জন পার্কে। কয়েকদিন আগে দিল্লিতে বিজেপি তাদের বজরং দলের কিছু লোক ওইখানে চলে গেছে, বাঙালি পাড়ায় মাছের বাজার বন্ধ করতে হবে, মাছ খাওয়া যাবে না এখানে থাকতে গেলে। আমি মায়েদের কাছে জিজ্ঞাসা করছি, আমি বোনেদের কাছে, আমার ভাইদের কাছে, দাদাদের কাছে জিজ্ঞাসা করছি, আপনারা মাছ খান তো? আপনারা হিন্দু তো? হিন্দু হয়ে মাছ খাওয়া যায় তো? এখন যদি বাইরে থেকে কেউ এসে বলে যে এখানে মাছ খাওয়া যাবে না, আপনারা মুড়ো ঝাঁটা নিয়ে তাকে ভাগিয়ে দেবেন তো? একদম। বিজেপি বাংলার বাঙালির সংস্কৃতির পার্টি না। বঙ্গভঙ্গের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তখন রবীন্দ্রনাথ লিখেছিলেন, আর যারা ব্রিটিশের বিরুদ্ধে কোনোদিন লড়েনি, দালালি করেছে, ব্রিটিশের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না, সেই আরএসএস বিজেপি এখন বলছে ওইটা তো বাংলাদেশের গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বললে, গাইলে বিজেপি দেশদ্রোহিতার মামলা দিচ্ছে, দিয়ে অ্যারেস্ট করছে আসামে। তা আমরা বিজেপির পক্ষে থাকবো না রবীন্দ্রনাথের পক্ষে থাকবো? বাংলার মানুষ আমরা রবীন্দ্রনাথের পক্ষে থাকবো, বিদ্যাসাগরের পক্ষে থাকবো, রামমোহনের পক্ষে থাকবো। আমরা আমাদের যে সংস্কৃতি, আরএসএস বিজেপি বাইরে এরকম একটাও রামায়ণ পড়িনি। রামায়ণের বিভিন্ন রকম কৃত্তিবাসী, তুলসীদাস থেকে শুরু করে আমরা ছোটবেলা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর রামায়ণ পড়তাম, আজ অব্দি কোন রামায়ণ পড়িনি যেখানে রাম বলছে আমার নাম করে মসজিদের সামনে গিয়ে দাঙ্গা কর, কোনদিন শুনিনি। এখন রাম বা অন্যান্য সবাইকে নিয়ে এসে আমাদের সামনে রাখা হচ্ছে, খুব ভালো কথা। আমি যদি মায়েদের জিজ্ঞাসা করি, অন্নপূর্ণা পূজা করো তো, নীল ষষ্ঠী করো তো, শীতলা, মনসা মা, এদের কথা জানি তো আমি, এনারাও তো আমাদের ঠাকুর দেবতা। বিজেপি আরএসএস এদেরকে নিয়ে কোনোদিন লাফালাফি করে? আমাদের বাংলার পুরনো ঠাকুর দেবতাদের, যাদের পুজো করে বাংলার মানুষ বড় হয়েছে, আমাদের ঠাকুর ঘরে
ছোট্ট করে প্রদীপ জ্বালিয়ে যাদের জন্য যাদেরকে পুজো করে বাংলার মানুষ বড় হয়েছে তাদের নিয়ে আরএসএস বিজেপির কোনো মাথা ব্যথা নেই। ওরা বাইরে থেকে দেবতা অব্দি ইম্পোর্ট করতে চায়, ঘাড়ের ওপর চাপিয়ে দিতে চায়। বাংলার মানুষ মানবে কেন? তুমি যারা বলেছিলে 2 কোটি চাকরি দেবে, 2 কোটি চাকরি তুমি দাওনি। মমতা ব্যানার্জি কি করছে আমি সেই কথা নম্বরে চলে গেছি। বিরাট বিজেপি বিরাট অর্থনীতি এগিয়ে নিয়ে গেছে। তারপরে ফাঁক দিয়ে একটু যেই ভিতরে একটু খোঁজা গেল, বিজেপি বলছে তো, বিজেপি বললে চট করে বিশ্বাস হয় না, একটু খোঁজ দিয়ে জানা গেল ও হরি হিসেবে জল আছে। আমার এক বন্ধু ফাজলামি মেরে বলছে আমরা জিডিপিতে 4 নম্বর কেন, 1 নম্বরে চলে গেছি। জিডিপি মানে কি বলতো? আমি বললাম কি? বলছে জিডিপি মানে জি মানে গ্যাস, ডি মানে ডিজেল, পি মানে পেট্রোল। গ্যাস ডিজেল পেট্রোলের দামে আমরা গোটা পৃথিবীতে 1 নম্বরে চলে গেছি। বেড়েছে তো দাম জিনিসের, তেলের দাম কি পরিমাণ বেড়েছে, রান্নার গ্যাসের দাম কি পরিমাণ বেড়েছে, বিদ্যুতের খরচা বেড়েছে, ওষুধের খরচা বেড়েছে। গায়েগঞ্জে যারা চাষ করেন ফসলের দাম নেই, যাদের ক্ষেত মজুরের কাজ মাসে কদিন, বছরে কদিন, 2 মাস 3 মাস, তার ঠিক মতো রোজের টাকা নেই, অন্য রাজ্যে কাজ করতে চলে যেতে হচ্ছে। সেই অন্য রাজ্যে গিয়ে বিজেপির লোকেরা তারা বাংলা ভাষায় কথা বলার জন্য ভারতীয় বাঙালিদের মারধর করছে, গালাগাল করছে, সহ্য করতে হচ্ছে, কারণ আমার রাজ্যে কাজ নেই। গায়ের স্কুলগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। স্কুল মাস্টার সে ঘুরেও সে স্কুলে ছাত্র জোটাতে পারছে না। যেভাবে জিনিসের দাম বেড়েছে, পরিবারের আয় কমেছে, যে চাষ করে সে চাষ থেকে খরচা তুলতে পারছে না, সার বীজ কীটনাশক সেচ জলের দাম সব মিলিয়ে যা বেড়েছে। বাড়ির বাচ্চা ছেলেটাকে বলছে তাহলে তোকে আর স্কুলে যেতে হবে না, কাজে লাগিয়ে দিই। বাচ্চা মেয়েগুলোর বিয়ে হয়ে যাচ্ছে। এই যা ভয়ানক অবস্থা আমাদের, আমরা তো ছোটবেলা জানতাম সব বাবা মা চেষ্টা করেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সত্যি সেই অবস্থা এখন। এক একটা পরিবার কত কষ্টে চলছে। আপনি একটা 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা দিয়ে আপনি হয়ে গেল, চলে যাবে ওতে। আমাকে তো বড়রা আছেন, বকা দেবেন না, নাহলে সব বলি না। আচ্ছা বলেই দিই, সাহস। আমাকে একবার একটা লোক হিসেব দেখিয়েছিল, বলেছিল দেখো চোলাই মদের দাম এত টাকা ছিল, এত টাকা বাড়িয়ে দিয়েছে। তাহলে ঘরের বউকে দিচ্ছে 1000 টাকা, আর চোলাই মদের দাম বাড়িয়ে বেটা ছেলের হাত থেকে 1200 টাকা নিয়ে দিচ্ছে। এই করছে তৃণমূলের সরকার চলছে। তাই তো বিভিন্ন রকম ভাবে আমি চোলাই মদ বলে বলছি, কিন্তু মিড ডে মিলটা যদি ঠিক মতো না হয়, তাহলে ঘরের বাচ্চাটা স্কুলে গিয়ে খেলে দুপুরবেলা খেতে তার খাওয়াটা হতো, সেইটা ঠিক মতো হচ্ছে না। রেশনের যে চালটা সেইটা যদি ঠিক মতো ভালো না থাকে, সেখানে যদি চালের বস্তা চুরি, একটা রাজনৈতিক দলের নাম হয়ে গেল চাল চোর। এই বাজার ট্রিপল চোর, চাল চোর বলে। ঝড় এলে সব থেকে আনন্দ পায় তৃণমূল, কারণ ওরা আবার চুরি করতে পারবে, ঝাড়তে পারবে। তা মানুষের বিপদে আপদে সংকটের সময় আমাদের ঘরের ছেলেমেয়েগুলো কাজ করবে না? আমি চাষের কথা বললাম, ক্ষেত মজুরির কথা বললাম, গ্রামে যে ঠিকা কাজগুলো আছে, শহরে যা চলে যাচ্ছে, যেভাবে হচ্ছে, কত ঘন্টা কত খাটাখাটনি করতে হচ্ছে, কি পরিমাণ শোষণ, কটা টাকা রোজগার করতে পারছে মানুষ, দিন আনা দিন খাওয়া মানুষ কিভাবে চলছে, কত টাকা বাঁচছে, কটা টাকা বাঁচাতে পারছে। আগে সমবায় ব্যাংকে, বামফ্রন্টের সময় ব্যাংকে সমবায় রাখতো, সমবায় ব্যাংকে ইত্যাদিতে টাকা পয়সা রেখে একটা সব মিলিয়ে একজোট করে হতো। এখন সেইগুলো সব লাটে তুলে দিয়েছে। তো এত কিছু ভাবে তুমি মানুষের টাকা মেরে দিচ্ছ, আর তার উপর তৃণমূল ঝাড়ুদার পার্টি, ওদের কথা তো বেশি বলে লাভই নেই। তৃণমূলের চুরি নিয়ে গল্প শুনবেন? পার্থ চ্যাটার্জি তখন জেলের বাইরে। পার্থ চ্যাটার্জি একদিন গল্প করছে, তৃণমূলের এইরকম মিটিং এ বক্তৃতা করছে, বলছে যে টাকা দিয়ে বললো এই আমার ঘর, তোমাদের এই 100 টাকা করে দিলাম, এমন কিছু একটা কিনে আনো যাতে করে গোটা ঘর ভরে যায়। প্রথম ছেলে ফেল। পার্থ চ্যাটার্জি বলছে, আমি বলছি। 2 নম্বর ছেলে বলছে সে গিয়ে ওখান থেকে 100 টাকার
বালি কিনে এনেছে, 100 টাকার বালিতে আর কতটুকু হয়, ঘর ভরে না, ফেল। 3 নম্বর ছেলে গিয়ে বুদ্ধি করে দোকান থেকে 5 টাকা খরচা করে মোমবাতি আর দেশলাই কিনে এনেছে, ঘরের মাঝখানে রেখেছে, আলো জ্বালিয়েছে, দেশলাই জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়েছে, গোটা ঘর আলোয় ভর্তি হয়ে গেছে বলে পার্থ চ্যাটার্জি বলছে। এই বলেছে তৃণমূলের মিটিং, প্রচুর হাততালি পড়েছে।